আজকে আমরা দশম শ্রেণীর প্রান্তিক প্রকাশনীর ডক্টর রবীন্দ্রনাথ পাত্র ও কৌশিক কোলের লেখা মাধ্যমিক ভৌত বিজ্ঞান ও পরিবেশ ভাবনা এই বইটার চ্যাপ্টার 1 পরিবেশের জন্য ভাবনা তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1। প্রশ্ন 1, নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে? উত্তর হবে অপশান সি, CFC। প্রশ্ন 2, বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি? উত্তর হবে অপশান এ, ট্রোপোস্ফিয়ার। 3, প্রদত্ত কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না? উত্তর হবে অপশান ডি, CO2। 4, প্রদত্ত কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? উত্তর হবে অপশান সি, CH4। 5, গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য প্রদত্ত কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? উত্তর হবে অপশান সি, CO2 বা কার্বন ডাইঅক্সাইড। 6, প্রদত্ত কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? উত্তর হবে অপশান ডি, অক্সিজেন। তারপর বি, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1। একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, বায়ুমণ্ডলে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটি গ্রিনহাউস গ্যাস নয়। উত্তর হবে নাইট্রোজেন, সংকেত হচ্ছে N2। 2, কয়লার একটি নমুনার তাপন মূল্য 30,000 কিলোজুল পার কেজি বলতে কি বোঝায়? উত্তর, কয়লার একটি নমুনার তাপন মূল্য 30,000 কিলোজুল পার কেজি বলতে বোঝায় 1 কেজি কয়লা সম্পূর্ণ দহনে 30,000 কিলোজুল পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়। তারপরে প্রশ্ন 3, স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ুশক্তি ব্যবহার করা যাবে না কেন? উত্তর, স্থিতিশীল উন্নয়নের জন্য সম্পদকে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে তাদের ব্যবহারের হার নবীকরণের হারকে অতিক্রম না করে। বায়ুশক্তির মতন একটি পুনর্নবীকরণযোগ্য সম্পদ ব্যবহার করলে স্থিতিশীল বৃদ্ধির উন্নয়ন করা যায়। প্রশ্নটা আমি ভুল বলেছিলাম, ব্যবহার করা যাবে কেন, মানে স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ুশক্তি ব্যবহার করা যাবে কেন, তার উত্তর হচ্ছে এখান থেকে এতটা। প্রশ্ন 4, জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির উল্লেখ করো। সেটা হতে পারে বায়োফুয়েল, মানে ডিজেল, বায়োডিজেল। বায়োফুয়েল হচ্ছে বায়োডিজেল। প্রশ্ন 5, কোল বেড থেকে কোন জ্বালানি গ্যাস আরোহণ করা হয়? উত্তর হবে মিথেন গ্যাস। 6, বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে। উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড বা CO2। 7, জ্বালানির তাপন মূল্যের একক লেখো। 5 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 8, স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে? উত্তর হবে বাড়ে, উষ্ণতা বাড়ে। স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে। 9, ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে? উত্তর হবে অতিবেগুনি রশ্মি। 10, বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো। 7 নম্বর পাতায় বায়োগ্যাসের ব্যবহার এখান থেকে এতটা, 3টে পয়েন্ট দেওয়া আছে, যে কোনো একটা লিখে দেবে। প্রশ্ন 11, ওজোন স্তরে ওজোনের বিয়োজনে NO এর ভূমিকা কী? এই যে ওজোন স্তর ধ্বংসে NO ও Na2 এর ভূমিকা, আমাদের NOটা চেয়েছে, সেটা লিখবে। এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 12, ভূ উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। 5 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে। 2 নম্বর পয়েন্টটা পুরোটা লিখবে, এখান থেকে এতটা। প্রশ্ন 13, ইউভি রশ্মির প্রভাবে ক্লোরোফ্লুরোকার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়? উত্তর হবে ক্লোরিন মুক্তমূলক রূপে। ক্লোরিন মুক্তমূলক রূপে, এটা সংকেত। তারপর শূন্যস্থান পূরণ করো। 1, ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে
উষ্ণতা ড্যাশ, উত্তর হবে কমে। 2 ওজোন স্তর সূর্য থেকে আগত ড্যাশ রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে, উত্তর হবে অতিবেগুনি। 3 ড্যাশকে ফায়ার আইস বলে, উত্তর হবে মিথেন হাইড্রেট। 4 যে পদার্থ সৌরকোষ প্রস্তুতিতে ব্যবহৃত হয় সেটি হলো ড্যাশ, উত্তর হবে সিলিকন। 5 বায়োগ্যাস উৎপন্ন করতে ড্যাশ ব্যাকটেরিয়ার সাহায্য লাগে, উত্তর হবে মিথানোজেনিক। 6 উইন্ড মিলে বায়ুশক্তি থেকে ড্যাশ উৎপন্ন হয়, উত্তর হবে বিদ্যুৎ। সত্য মিথ্যা নিরূপণ করো। 1 সৌরকোষে সৌরশক্তি থেকে বিদ্যুৎ শক্তি পাওয়া যায়, মিথ্যা। 2 বায়োগ্যাসের আর এক নাম গোবর গ্যাস, সত্য। 3 খনির মধ্যে কয়লার ম্যাট্রিক্সে মিথেন কঠিন অবস্থায় জমাট বেঁধে থাকে, মিথ্যা। 4 গ্যাসোলিন হলো বায়োফুয়েল, মিথ্যা। তারপর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। 1 বায়োমাস, এটা হবে অপশন ডি কৃষিজাত দ্রব্য। 2 জীবাশ্ম জ্বালানি, এটা হবে অপশন সি কয়লা। 3 তুষার জ্বালানি, এটা হবে অপশন এ মিথেন হাইড্রেট। 4 এলপিজি, এটা হবে অপশন বি বিউটেন। তারপর সি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 2। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্ন 1 ভবিষ্যতে পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের 2টি সম্ভাব্য প্রভাবের উল্লেখ করো। 5 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 2 বিশ্ব উষ্ণায়ন কি? 4 নম্বর পাতায় একদম শেষের দিকে বিশ্ব উষ্ণায়ন, এখান থেকে এতটা। প্রশ্ন 3 বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটিতে চাপ সবথেকে বেশি কারণসহ লেখো। উত্তর ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা নিচের স্তর এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ভূপৃষ্ঠে সমুদ্রতল বরাবর বায়ুস্তর সবচেয়ে ভারী হওয়ায় ভূপৃষ্ঠে সমুদ্রতল বরাবর বায়ুর চাপ সবথেকে বেশি হয়। আবার এই স্তরে বায়ুমণ্ডলের প্রায় 75% গ্যাসীয় উপাদান, ধূলিকণা ও জলকণা থাকে। এই কারণগুলোর জন্য ট্রোপোস্ফিয়ারের চাপ সব থেকে বেশি হয়। প্রশ্ন 4 স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি? 6 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 5 মিথেন হাইড্রেট কি? 8 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 6 কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝায়? 5 নম্বর পাতায় তার সাথেই আছে কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি? এই উত্তরটা হচ্ছে ডিজেল। আর প্রথম অংশটার উত্তর পাবে 5 নম্বর পাতায় জ্বালানির তাপন মূল্য এখান থেকে এতটা। আর পরের প্রশ্নটার উত্তর কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি? উত্তর হবে ডিজেল। 7 স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝায়? এই সেম প্রশ্ন 4 ছিল, একই উত্তর, তাই জন্য আর বললাম না। একই স্থিতিশীল উন্নয়নের যেটা দেখিয়েছি সেই উত্তরটাই 7 নম্বর প্রশ্নে লিখে দেবে, একই উত্তর হবে। 7 নম্বর প্রশ্নের উত্তর আর 4 নম্বর প্রশ্নের উত্তর একই হবে। প্রশ্ন 8 বায়োফুয়েলের ব্যবহার লেখো। 7 নম্বর পাতায় একদম শেষে দেখো ব্যবহার, এখান থেকে এতটা লেখার পর 8 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 9 বায়োমাস শক্তি কি? 7 নম্বর পাতায় এখান থেকে এতটা। তার সাথেই আছে এর ব্যবহারের অসুবিধা কি? এটি বায়ু দূষণ করে, এটাই হচ্ছে এর ব্যবহারের অসুবিধা। প্রশ্ন 10 উচ্চতার সঙ্গে বায়ুস্তরের উষ্ণতা ও চাপের কিরূপ পরিবর্তন ঘটে? এই প্রশ্নের উত্তর লেখার জন্য এই 3টে চার্ট করে দেবে। একটা হচ্ছে স্তর, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা কিলোমিটারে, আরেকটা লিখবে উচ্চতা বৃদ্ধির প্রভাব উষ্ণতার উপর আর চাপের উপর। স্তরে 5টা স্তর লিখে দেবে, ভূপৃষ্ঠ থেকে তাদের উচ্চতাগুলো লিখবে এবং উষ্ণতার উপর আর চাপের উপর উচ্চতা বৃদ্ধির যে প্রভাবটা পড়ে সেটাও লিখবে। মানে এই দুটো কলম আর এই কলমটা, এই 3টে কলম পুরো করে দেবে, 1, 2, 3টে। প্রশ্ন 11 বায়ুমণ্ডলে মিথেনের পরিমাণ বৃদ্ধিতে মিথানোজেনিক ব্যাকটেরিয়ার ভূমিকা লেখো। প্রশ্ন 12 বায়োফুয়েল কত প্রকার ও কি কি? প্রত্যেক প্রকার উদাহরণ দাও। এই দুটো উত্তর আমি একসাথে দেখিয়ে দিচ্ছি। প্রথমে প্রশ্ন 11 উত্তর বায়ুমণ্ডলে মিথেনের পরিমাণ বৃদ্ধিতে মিথানোজেনিক ব্যাকটেরিয়ার ভূমিকা লেখো। উত্তর
মেথানোজেনিক ব্যাকটেরিয়া জৈব আবর্জনাকে বায়ুর অনুপস্থিতিতে বিয়োজিত করলে মিথেন উৎপন্ন হয়। এইভাবে বায়ুমণ্ডলে মিথেনের পরিমাণ বৃদ্ধিতে মেথানোজেনিক ব্যাকটেরিয়া কাজ করে। তারপর প্রশ্ন 12, বায়োফুয়েল কত প্রকার ও কী কী? বায়োফুয়েল মূলত 3 প্রকার হয়: কঠিন, তরল ও গ্যাসীয়। 3টে প্রকার, একটা হচ্ছে কঠিন, তরল ও গ্যাসীয়। এর মধ্যে 2টি বহুল ব্যবহৃত বায়োফুয়েল হলো বায়ো ইথানল এবং বায়োডিজেল। প্রশ্ন 13, কয়লা খনি থেকে কিভাবে মিথেন গ্যাস উত্তোলন করা হয়? 8 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 14, ভূতাপ শক্তি ব্যবহারের অসুবিধা কোথায়? প্রশ্ন 15, জোয়ার ভাটা শক্তি ব্যবহারের সুবিধাগুলি কী কী? আর প্রশ্ন 16, সৌরশক্তি ব্যবহারের সুবিধাগুলো কী কী? এই 3টে উত্তর আমি একসাথে দেখিয়ে দিচ্ছি। 14, 15, 16। প্রথমে প্রশ্ন 14, ভূতাপ শক্তি ব্যবহারের অসুবিধা কোথায়? উত্তর, ভূতাপ শক্তি ব্যবহারের অসুবিধাগুলি হলো: 1, উষ্ণ প্রস্রবণ বা আগ্নেয়গিরি থেকে তরল এবং গ্যাসীয় অবস্থায় আমরা ভূতাপ পাই। এই তরল এবং গ্যাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, সালফেট, মিথেন, অ্যামোনিয়া প্রভৃতি গ্যাসগুলিও থাকে, যারা বায়ু দূষণ এবং বিশ্ব উষ্ণায়ন ঘটায়। 2, এছাড়া পৃথিবী থেকে নির্গত ভূতাপযুক্ত তরলে কিছু বিষাক্ত ধাতু যেমন মার্কারি, আর্সেনিক ইত্যাদি থাকে, যেগুলো পার্শ্ববর্তী জায়গায় জলদূষণ ঘটায়। তারপর প্রশ্ন 15, জোয়ার ভাটা শক্তি ব্যবহারের সুবিধাগুলি কী কী? উত্তর, জোয়ার ভাটা শক্তি ব্যবহারের সুবিধাগুলো হলো: 1, এই শক্তি হলো পুনর্নবীকরণযুক্ত শক্তি, তাই এই শক্তি ব্যবহারের স্থিতিশীল উন্নয়ন সম্ভব। 2, এই শক্তি দ্বারা বিদ্যুৎ উৎপন্ন করলে বায়ু দূষণ হয় না। আর 3, জোয়ার ভাটা শক্তি দ্বারা উৎপন্ন বিদ্যুতের দাম সস্তা হয়। তারপর প্রশ্ন 16, সৌরশক্তি ব্যবহারের সুবিধাগুলো কী কী? উত্তর, সৌরশক্তি ব্যবহারের সুবিধাগুলি হলো: 1, সৌরশক্তি হলো পুনর্নবীকরণযুক্ত শক্তি, তাই এই শক্তি ব্যবহারে স্থিতিশীল উন্নয়ন সম্ভব। 2, এই শক্তি দ্বারা দূষণহীনভাবে আমরা বিদ্যুৎ এবং তাপ পেতে পারি। 3, মহাকাশে কৃত্রিম উপগ্রহের শক্তির প্রধান উৎস হলো সৌরকোষের দ্বারা উৎপন্ন বিদ্যুৎ। প্রশ্ন 17, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করো। 6 নম্বর পাতায় জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা এখান থেকে এতটা। 4টে পয়েন্ট আছে, 4টে পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 18, অনবীকরণযোগ্য ও পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস বলতে কী বোঝো? উত্তর, অনবীকরণযোগ্য শক্তির উৎসগুলির মজুত সীমিত এবং ক্রমাগত ব্যবহারের ফলে এর ভাণ্ডার ক্রমশই কমে যাচ্ছে এবং অদূর ভবিষ্যতে এই ভাণ্ডার শেষ হয়ে যাবে। এছাড়া এই শক্তিগুলি অধিক ব্যবহারে বায়ু দূষণ এবং বিশ্ব উষ্ণায়ন ঘটে। উদাহরণ, জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। আর পুনর্নবীকরণযোগ্য শক্তি যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটার শক্তি, ভূতাপ শক্তি ইত্যাদি হলো অফুরন্ত। আজ এই শক্তিগুলির উৎস কখনোই শেষ হবে না। এই শক্তিগুলি দূষণহীন এবং পরিবেশ বান্ধব।